আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ। ইরান সেনাবাহিনীর কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র মজুদ আছে যেগুলো গোপন এমনকি অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত, এমনটাই জানিয়েছে দেশটির সেনাবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। আজ আল আলম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো ক্ষুধার জ্বালায় গাজায় কচ্ছপের মাংস খাচ্ছে বাসিন্দারা। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। গত 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে একতরফাভাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে সমস্ত রকম ত্রাণ সামগ্রী পৌঁছানোর পথ বন্ধ করে দিয়েছে। ইসরায়েল ঘোষণা দিয়েছে গাজায় একটি চাউলের দানাও প্রবেশ করতে দেয়া হবে না। এ অবস্থায় সাধারণ মানুষ না খেতে পেয়ে এখন কচ্ছপের মাংস খেয়ে জীবন ধারণ করছে। এদিকে যুক্তরাষ্ট্র অবস্থানরত ইসরায়েলি সেনার বিচার চাইল এইচআরএফ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইসরায়েলি সেনা ইউভাল শাটেলকে গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিন্দ রাজাব ফাউন্ডেশন। এদিকে ভারতীয় পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করল তারই সহকর্মী। ভারতের বিহার রাজ্যে সহকর্মী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে পুলিশের এক সদস্য। রাজ্যের পশ্চিমবঙ্গ চম্পারণ জেলায় নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম সোনু কুমার। তিনি কাইমুর জেলার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর সহকর্মীকে গুলি করে হত্যা করল পুলিশ সদস্য। এ অবস্থায় ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো সৌদি যাচ্ছেন নরেন্দ্র মোদী। সৌদি আরবে যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে 2 দিনের সফরে রিয়াদ যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 22-23 এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 3য় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদীর প্রথম সৌদি সফর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ। ইরান সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক অস্ত্র ধারণ করেছে যেগুলো গোপন এমনকি অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত, এমনটাই জানিয়েছে দেশটির স্থলবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। আজ আল আলম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের হাতে এমন কিছু অস্ত্র আছে যেগুলো এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি কৌশলগত কারণে, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় এবং ব্যবহারের উপযোগী। তিনি আরও জানান, ইরান ইরাক যুদ্ধ 1980 থেকে 1988 পরবর্তী সময়ে ইরানের স্থল বাহিনীর মধ্যে একটা আমূল পরিবর্তন এনেছে আমরা, যেখানে বাহিনীটি এখন একটি গতিশীল, আধুনিক ও দ্রুত হস্তক্ষেপে সক্ষম শক্তিকে রূপান্তরিত হয়েছে। হেইদারি আরও বলেছেন, আজকের দিনে আমাদের ইউনিটগুলো দ্রুত গতিতে মোতায়েন হতে পারে, উচ্চমাত্রার অভিযানে সক্ষম এবং প্রতিক্রিয়াশীল। তিনি আরও জানান, বাহিনীটির নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেছেন, ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে যেগুলো গোয়েন্দা এবং প্রতিরক্ষার দিক থেকে সম্পূর্ণ সক্ষম। তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি দূর হয়ে গেছে, বরং
বরং এটি একটি প্রতিরোধমূলক পদক্ষেপ যা স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। গত বছরের শেষ ৩ মাসে বাহিনীটি দেশের পূর্ব পশ্চিম উপকূলীয় এলাকায় ৩টি বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করেছে বলেও জানান তিনি। দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করতে এরকম একটি সুসজ্জিত বাহিনী রয়েছে ইরানের, সেটি অত্যন্ত গর্বের একটি বিষয় মুসলিম বিশ্বের জন্য। ক্ষুধার জ্বালায় কচ্ছপের মাংস খাচ্ছে গাজাবাসী। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। গত 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে একতরফা হামলা শুরু করার আগে থেকেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে ক্ষুধার জ্বালায় কিছু গাজাবাসী প্রোটিনের বিরল উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছেন। খোসা ছাড়ানোর পর মাংস কেটে সিদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে রান্না করা হচ্ছে কচ্ছপ। কচ্ছপের মাংস রান্না করতেই মাজিদা কানান নামের এক গাজাবাসী বলেছেন, বাচ্চারা কচ্ছপকে ভয় পেত, তাই আমরা তাদের বলেছিলাম এটি বাছুরের মাংসের মতোই সুস্বাদু। তাদের মধ্যে কেউ কেউ খেয়েছে, আবার কেউ খায়নি। এর চেয়ে ভালো কিছু বিকল্প পাওয়া যাচ্ছে না। এবং এ নিয়ে তৃতীয়বারের মতো ৬১ বছর বয়সী কানান তার পরিবারের জন্য কচ্ছপের মাংস রান্না করছেন। এখন থেকে তারা প্রতিনিয়তই সমুদ্রের পাড়ে গিয়ে কচ্ছপ সংগ্রহ করে তারপর সেগুলো খেয়ে জীবন ধারণ করছেন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে তারা যখন দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনুসের একটি তাঁবুতে বাস করছেন। কানান আরও বলেছেন, কোনো খোলা ক্রসিং নেই এবং বাজারে কিছু নেই। বাজারে কোনো মাংস নেই, কোনো কিছুই নেই। 2 ব্যাগ সবজি কিনতে আমাকে 80 শেকেল অর্থাৎ $22 বাংলাদেশি টাকায় 220 টাকা গুনতে হচ্ছে। সামুদ্রিক কচ্ছপ আন্তর্জাতিকভাবে একটি বিপন্ন প্রজাতির হিসেবে সুরক্ষিত, কিন্তু গাজার জেলেদের জালে ধরা পড়া এসব কচ্ছপকে খাবারের জন্য ব্যবহার করা হচ্ছে। কানান মাংসকে ময়দা এবং ভিনেগারের সাথে মিশিয়ে ধুয়ে তারপর একটি পুরনো ধাতব পাত্রে সেদ্ধ করে সেগুলো বাচ্চাদের নিয়ে খাচ্ছেন। কিছু খাওয়ার মতো নাই, তাই কি করবে তারা? এখন যা পাচ্ছে তাই খেয়ে কোনো মতে জীবন ধারণ করছে, কারণ দখলদার ইসরায়েলি বাহিনী সেদেশে কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইসরায়েলি সেনার বিচার চাইল এইচআরএফ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইসরায়েলি সেনা ইউভাল শার্টেলকে গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিন্দ রাজাব ফাউন্ডেশন। এইচআরএফ মার্কিন বিচার মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি ইন্টারগেশনকে এক বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এইচআরএফ জানায়, ইউভাল শার্টেল, যাকে সর্বশেষ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দেখা গেছে, তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দায়িত্ব পালনের সময় তিনি বেসামরিক ঘরবাড়ি, স্কুল, উপাসনালয় ইচ্ছাকৃতভাবে ধ্বংসের ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে, যা মার্কিন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ। সংগঠনটি জানায়, শাটেলের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তিনি গাজার খান ইউনুসের একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধ্বংস করেছেন এবং ধ্বংসযজ্ঞ উদযাপন করছেন। অন্য ভিডিওতে দেখা যায় তিনি তিবেরিয়াস প্রাথমিক বিদ্যালয় এবং হাসান আল বান্না মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত ছিলেন। সেগুলো সুরক্ষিত একটি এলাকা ছিল, যেখানে সুরক্ষিত বেসামরিক স্থাপনা এবং এদের কোনো সামরিক ব্যবহার ছিল না। এগুলো ধ্বংস করেছে এই ইসরায়েলিরা। বেলজিয়াম ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি গত বছর গঠিত হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আইনজীবী এবং অধিকার কর্মীদের একত্রিত করেছে, যাতে সামাজিক মাধ্যমে ইসরায়েলি সেনাদের শেয়ার করা আপত্তিকর এবং মানবতা বিরোধী কন্টেন্ট ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়। ভারতীয় পুলিশকে গুলি করে হত্যা করল তারই সহকর্মী। ভারতের বিহার রাজ্যে সৌকারীকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ। রাজ্যের পশ্চিম চম্পারণ জেলায় নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম সোনু কুমার টিমু। তিনি কাইমুর জেলার বাসিন্দা। রোববার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সর্বজিৎ কুমার। তিনি নিজেও কনস্টেবল ছিলেন। তাদের দুইজনই পশ্চিমবঙ্গের চম্পারণের জেলা শহর
বেত্তিয়ার পুলিশ লাইনে পোস্টিংয়ে ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চম্পারণ রেঞ্জের ডিআইজি শরকিশোর রায় বলেছেন, ঘটনাটি গতরাতে পুলিশ লাইনে ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কিছু তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। সোনু কুমারকে নিজের সার্ভিস রিভলভার দিয়ে সর্বজিৎ গুলি করে হত্যা করে ঘটনাস্থলে সোনুর মৃত্যু হয়েছে। অভিযুক্ত কনস্টেবল সোনু কুমারকে হত্যার পর সার্ভিস রিভলভার দিয়ে ভবনের ছাদে উঠে যায়। পরে তাকে আটক করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও সে ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি, কারণ তিনি নিজেই অপরাধী। এ বিষয়ে অন্য কাউকে জড়ানো আপাতত ঠিক হচ্ছে না। এই কারণে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এই ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতের পুলিশদের অতিরিক্ত ডিউটি দেওয়ার কারণে তাদের মানসিকভাবে তারা বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এ কারণে তারা নিজেদের ব্যাচমেটদেরকেও হত্যা করতে দ্বিধাবোধ করছে না। বিশেষ করে হিন্দু মুসলিম দাঙ্গায় ভারতের পুলিশকে ব্যাপকভাবে মারপিটের সম্মুখীন হতে হয়েছে। এ কারণে এখন তারা নিজেরা একরকম মানসিক রোগী হয়ে গেছে।